দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। শুরুতেই শিরোনাম। বাজেট প্রস্তাবনায় উপেক্ষিত করোনাকালের নতুন দরিদ্ররা, জায়গা হয়নি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও। বাংলাদেশে আরও 4,500 কোটি টাকা বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া, ব্যবসাবান্ধব পরিবেশ ও জ্বালানির নিশ্চয়তা চান রাষ্ট্রদূত। আজ থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একদম, সিদ্ধান্ত কার্যকরে বাড়ানো হচ্ছে তদারকি, কঠোর অবস্থানে বিটিআরসি। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন। করোনায় নতুন দরিদ্রের সংখ্যা বাড়লেও তাদের সামাজিক সুরক্ষায় কোনো দিক নির্দেশনা নেই। আগের দেয়া সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে কিনা তাও পরিষ্কার নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে তার বড় অংশ ব্যয় হবে পেনশনে। করোনা মহামারীতেও প্রকৃত দরিদ্রদের জন্য ব্যয় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বাজেটে, যা হতাশাজনক। করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। কাজ হারিয়ে দরিদ্র মানুষের তালিকায় যুক্ত হয়েছে অনেকেই। মহামারীতে শহরাঞ্চলেই দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। বিভিন্ন গবেষণা সংস্থার হিসেবে করোনায় নতুন করে দরিদ্র মানুষের তালিকায় যুক্ত হয়েছে অন্তত 2.5 থেকে 3 কোটি মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটে নতুন এই দরিদ্রদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি, তাদের জন্য কোনো বরাদ্দও নেই। নতুন দরিদ্রের জন্য বাজেট বক্তৃতা আপনি দেখবেন কি করা হয়েছিল গত বছর, তার একটা বিস্তারিত ফিরিস্তি দেওয়া হয়েছে। নতুন দরিদ্ররা আগামী অর্থ বছরে সরকারের কাছ থেকে কি পাবেন, এটা বাজেট বক্তৃতা বলেন বা বাজেটের যে সংখ্যা আছে সেই সংখ্যা দেখে বলেন, সেখানে আপনার সুনির্দিষ্ট কিছু নাই। নতুন দরিদ্রদের যারা নাকি একটা বড় একটা সংখ্যা, কিন্তু এটা সো সেখানে তাদেরকে সহায়তা করতে গেলে এটা আরো অনেক বড় এখানে একটা বরাদ্দের প্রয়োজন ছিল। প্রস্তাবিত বাজেটে 1,07,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, যা বাজেটের প্রায় 18% এবং জিডিপির 3%-এর বেশি। অর্থনীতিবিদরা বলছেন, এর বড় অংশই ব্যয় হবে সরকারি কর্মকর্তাদের পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ প্রদানে। শিক্ষার্থীদের বৃত্তিসহ আরও কিছু সহায়তা কর্মসূচিও এর অন্তর্ভুক্ত। এগুলো বাদ দিলে সামাজিক নিরাপত্তা খাতের প্রকৃত বরাদ্দ 1%-এরও কম, যা মোটেও কাম্য নয়। কিন্তু সোশ্যাল প্রোটেকশন ফর দ্য পুয়ার, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোট বরাদ্দের যে সংখ্যাটা বাজেট বক্তৃতায় দেখছেন, এইটা দেখে কিন্তু আপনি সামাজিক সুরক্ষা খাত বুঝতে পারবেন না। আপনাকে দেখতে হবে 5টা মন্ত্রণালয়, এদের কর্মসূচিগুলি কিন্তু দরিদ্র মানুষকে লক্ষ্য করে করা। ওইখানে যদি আপনি বরাদ্দ দেখেন তাহলে দেখবেন যে মোট জিডিপির 0.1%-এর নিচে এই আগামী অর্থ বছরের বরাদ্দ। কাজে সেখানে কিন্তু খুব একটা বাড়ে। সামাজিক সুরক্ষায় যে ব্যয়টা ধরা হয়েছে এটা আরো বৃদ্ধি করা, 1। 2 নাম্বার হলো যে টার্গেটিংটাকে যারা তৃণমূলে কাজ করেন, এনজিও এবং বিভিন্ন কমিউনিটি ভলান্টারি যারা অর্গানাইজেশন হয় তাদের সাথে মিলে টার্গেটিংটাকে আরো বেটার করা। সংশোধিত বাজেটে দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগী চিহ্নিত করতে আরো স্বচ্ছতা আনা জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। সর্বমোট সরকারি ব্যয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলছে 2020-21 অর্থ। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। ভয় বঙ্গবন্ধুর মতো নির্ভীকভাবে মৃত্যুকে আলিঙ্গন করে এগিয়ে গিয়ে আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্ন সোনার বাংলা, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হোক বাংলা। তার নেতৃত্বে বাংলাদেশ শুধু আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেনি, তিনি নিজেকেও আজকে হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়ক এবং অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাই আজকের এই দিনকে, এই 7ই জুনকে আমি পুনরায় শ্রদ্ধার সাথে স্মরণ করে, বঙ্গবন্ধুকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করতে পারি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া। কেবল চট্টগ্রাম ইপিজেডি আরও $500 মিলিয়ন বা 4,250 কোটি টাকা বিনিয়োগে আগ্রহী দেশটির একটি কোম্পানি। এ কাজে ব্যবসাবান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানির নিশ্চয়তা সবচেয়ে জরুরি বলে মনে করে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রদূত বলছেন, পরিবেশ নিশ্চিত হলে বাংলাদেশ হবে এই অঞ্চলের বিনিয়োগ কেন্দ্র। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে কোরিয়ার মালিকানাধীন এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। প্রায় 2,500 একর আয়তনের এই ইপিজেডে 50% জুড়েই করা হয়েছে বনায়ন। 2 শতকেরও বেশি সময় ধরে চালু এই ইপিজেডের ভেতরেই আছে অনেকগুলো জলাধার। সব মিলিয়ে এই অঞ্চলের সবচেয়ে পরিবেশ বান্ধব ইপিজেড এটি। এখানকার 32 কোম্পানিতে কাজ করছে 25,000-এরও বেশি শ্রমিক। পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ অব্যাহত রাখতে পারলে আরও লাখখানেক মানুষ কাজ পাবে এখানে। বাংলাদেশে ব্যবসা আরো বড় করতে চাই আমরা। আরো $50 মিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আর তাহলে অনেক মানুষের কাজের ব্যবস্থাও হবে এখানে। গ্রিডের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে এখানে। আপাতত সোলার থেকে 5 মেগাওয়াট পাওয়া গেলেও শিগগিরই তা 40-এ দাঁড়াবে। আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ উদ্যোক্তারা চান জানিয়ে রাষ্ট্রদূত বলছেন, ভিয়েতনাম এক্ষেত্রে সফলতার বড় উদাহরণ। বিনিয়োগ বাড়াতে দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সেক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ ছিল তার। বিনিয়োগকারীদের আগ্রহ যথেষ্ট। কোনো ঝামেলা ছাড়া দ্রুত বিনিয়োগের ছাড়পত্র চান তারা। আপনাদের আশপাশের প্রতিদ্বন্দ্বী অনেক দেশেই কিন্তু এই প্রক্রিয়া সহজ করে ফেলেছে। ফলাফল, সেই সব দেশে আকৃষ্ট হচ্ছে উদ্যোক্তারা। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলে আমার বিশ্বাস বাংলাদেশ বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে। করোনা মহামারীতে এখানকার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে দাবি তাদের। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাড়তি সুবিধা এবং তাদের আকৃষ্ট করতে না পারলে গার্মেন্টস সহ অনেক বড় বড় শিল্পই অদূর ভবিষ্যতে হারাতে হতে পারে বাংলাদেশকে। আর তাই বিদেশি বিনিয়োগ কিভাবে আরও সহজ করা যায় তার পথ খুঁজে তাগিদ দিচ্ছেন বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কোরিয়ান ইপিজেড, চট্টগ্রাম। আজ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটে সারা দেশে এক রেট। এখন থেকে গ্রাম এবং শহর সব জায়গায় একই পরিমাণ ইন্টারনেট একই দামে পাবেন গ্রাহকরা। বিটিআরসির এক দেশ এক রেট কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে। যে ইন্টারনেট স্পিড শহরে হবে তা গ্রামেও করতে হবে। সেবার খরচে কোনো বৈষম্য থাকবে না। এ লক্ষ্যেই এক দেশ এক রেট কার্যক্রম চালু হলো। এর ফলে 5 MBPS 500 টাকা, 10 MBPS 800 টাকা এবং 20 MBPS 1200 টাকায় পাওয়া যাবে। পর্যায়ক্রমে ব্যান্ডউইথের দাম এবং ট্রান্সমিশন খরচও সমন্বয় করা হবে। গ্রাহকরা যাতে ইন্টারনেটে কাঙ্ক্ষিত গতি পায় তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি করবে বিটিআরসি। আমাদের এখন সবচেয়ে বড় যে গুরুত্ব, সেই গুরুত্বটা হচ্ছে তৃণমূলের প্রান্তিক পর্যায়ের। এক সময় আমরা ইউনিয়ন পর্যন্ত চিন্তা করেছি, এখন বাড়ি বাড়ি চিন্তা করি। বাড়ি বাড়ি আমাকে এই ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছাতে হবে। দর্শক, এই বিষয়ে বিশ্লেষণ জানতে আমরা কথা বলবো সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সাথে। জনাব ইমদাদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে কি মনে হয় এই সিদ্ধান্ত কার্যকরে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে? বিশেষ করে সব আইএসপিএবির যারা সদস্য কোম্পানি তারা যে এটা মানছে, সেটা আপনারা কিভাবে তদারকি করছেন? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এমন একটা অনুষ্ঠানে। তারও আগে আমি বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে ঘোষণা দিয়েছিলেন তার আরো এক ধাপ আমরা এগিয়ে গেলাম। আমি এটুকু বলতে চাই, আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় এবং আমাদের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার এবং বিটিআরসির তত্ত্বাবধানে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আমি সেটা বলবো, আমাদের যত মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারই সেটা মানার চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন যে এই মূল্যটা আসলে এখানে একটু কনফিউশন আছে। আমাদের এই মূল্যটা কিন্তু শুধু শহর ভিত্তিক না, শহরে আমরা আসলে অনেক সেবাই দিতে পারছি বা আমরা অনেক ব্যান্ডউইথ দিতে পারছি, অনেক কম খরচে দিতে পারছি, কিন্তু আমরা গ্রামে পারছিলাম না। গ্রামে কেন পারছিলাম না সেটা আমি একটু আলোকপাত করি। আপনারা জানেন যে গ্রামে ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরি করা খুবই কষ্টকর এবং ব্যয়সাধ্য ব্যাপার। আমাদের সরকার, বর্তমান সরকার ইনফো সরকার 3 নামে একটা প্রজেক্ট তৈরি করেছে, যেটা প্রতিটা ইউনিয়ন পর্যন্ত তারা ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরি করেছে, সেটা সরকারি টাকায় এই নেটওয়ার্কটা তৈরি করে আমাদের যে এন্টিটেন কোম্পানিগুলো আছে
তাদের তত্ত্বাবধানে সেই নেটওয়ার্কটা ম্যানেজ হচ্ছে এবং আমরা সেই নেটওয়ার্কটা রাইড করে আমরা গ্রামে গঞ্জে চলে যাচ্ছি। আমাদেরকে এই সুযোগটা দেয়া হচ্ছে বিধায় আমরা আসলে গ্রাম পর্যায়ে শহরের মতো, শহরে যেভাবে আমরা সার্ভিসটা দিচ্ছি গ্রামে আমরা সেই সার্ভিসটা দিব বলে আমরা আশাবাদ। জনাব ইমদাদুল হক, আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যারা ইন্টারনেটের ব্রডব্যান্ড কানেকশন দেন কোম্পানিগুলো, যেমন আমার ক্ষেত্রেই আমি বলতে পারি যে এক এক সময় দিনের এক এক রকম স্পিড পাওয়া যায়, সেটা তারা প্যাকেজেই বলে দিয়েছে। আবার অনেক জায়গায় নিরবচ্ছিন্ন সেবা পাওয়া যায় না, যেই স্পিড কমিটমেন্ট করা হয় সেই স্পিড পাওয়া যায় না। এটা গ্রাহকরা আদৌ পাচ্ছেন কিনা সেটা আপনারা কিভাবে তদারকি করছেন? এখনো কেন দেয়া যাচ্ছে না সেই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা? নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সবাই দিচ্ছে না, এই কথাটা আমি মেনে নিতে পারছি না। দেশে প্রায় 2000-এর মতো আইএসপি আছে, তার মধ্যে ন্যাশনাল, ডিভিশনাল, ডিস্ট্রিক্ট এবং থানা ভিত্তিক। এর মধ্যে তাছাড়াও প্রায় 2 থেকে 2500 অবৈধ আইএসপি আছে, যেগুলো অবশ্যই বিটিআরসি বিভিন্ন সময়ে কার্যক্রম নিচ্ছে তাদেরকে ধরার জন্য এবং বন্ধ করার জন্য। এই অবৈধ আইএসপি গুলি যখনই সেবা নিয়ে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে যে তারা যেটা 1:4 বা 1:8 কনসেশন রেশিও করার কথা, সেইখানে তারা অনেক বেশি ইউজারকে এমবি ব্যান্ডউইথ সেল করতেছে। সেই জায়গাটাতে বিটিআরসির আরো গুরুত্ব দিতে হবে এবং বিটিআরসি কে আরো সক্রিয় হতে হবে, তখনই সম্ভব। এই অবৈধ আইএসপির কারণে দেখা যাচ্ছে যে আমরা যারা লাইসেন্সড আইএসপি আমরাও সেই বদনামের ভাগিদার হচ্ছি। আপনাদের কিছু করার নেই এই ক্ষেত্রে সংগঠনের তরফ থেকে? সংগঠনের তরফ থেকে আমরা বিটিআরসি কে জানিয়েছি, আমরা তারই পরিপ্রেক্ষিতে বিটিআরসি অনেক জায়গায় রেটও দিয়েছে, অনেককে জেল জরিমানাও করেছে। তারপর আমি মনে করি যে এই কার্যক্রমটা আরো সক্রিয়ভাবে এটা চালানো উচিত। জনাব ইমদাদুল হক, একেবারে শেষ পর্যায়ে আমরা একটি বিষয় জানতে চাই, এটা সবার জিজ্ঞাসা, এই ইন্টারনেট সেবার মূল্য কি আরো কমানো সম্ভব? অবশ্যই ইন্টারনেটের যে প্রাইসটা কমানো সম্ভব, বাট আমি বলবো যে এখন আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা একেবারে আমাদের আশেপাশের যতগুলো জেলা আছে বা যতগুলো বিভাগ আছে এবং যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে আমরা কিন্তু একই দামে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাট আমরা কেন আরো কমাতে পারছি না, এটার একটাই কারণ, আমরা কিন্তু এখনো ট্রান্সমিশন নেটওয়ার্কের যে কস্টটা আছে সেটার প্রাইসটা এখনো আমরা বিটিআরসি থেকে পাইনি। আমরা আশা করি অতি শীঘ্রই, যেটা এই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট 3 যে প্রাইস, ট্রান্সমিশন নেটওয়ার্কের যে প্রাইস, সেই প্রাইসটা যদি আমাদেরকে ডিসক্লোজ করা হয় এবং অতি শীঘ্রই যদি আমাদেরকে প্রাইসটা দেওয়া হয়, তাহলে আমরা আশা রাখছি যে গ্রামে, যেহেতু গ্রামে সরকারি নেটওয়ার্কে তৈরি করা, গ্রামের প্রত্যেকটা ইউনিয়ন আমরা ঢাকা থেকে বা বিভাগীয় শহরগুলো থেকে আরো স্বল্প খরচে আমরা গ্রামে ইন্টারনেট দিতে সক্ষম হব। জি, ধন্যবাদ জনাব ইমদাদুল হক, আপনি আজকে সময় দিয়েছেন সেজন্য। দর্শক, আমরা জানছিলাম ইন্টারনেটের সারা দেশে এক রেটে এক দামে ইন্টারনেটের ব্রডব্যান্ড সেবা দেওয়া হবে, সে বিষয়ে কথা বলছিলেন আইএসপিএবির সাধারণ সম্পাদক। পুঁজিবাজারের লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। আমরা গতদিন কিন্তু মিশ্র প্রবণতা নিয়ে লেনদেন শেষ হতে দেখেছিলাম ঢাকার পুঁজিবাজারে, কিন্তু লেনদেনের পরিমাণ কিন্তু প্রায় 2700 কোটি টাকা হয়েছিল। আজ কিন্তু সকালেও লেনদেনে চাঙ্গা ভাব ছিল, কিছুক্ষণ আগে থেকে কিন্তু বেশ পতনই শুরু হয়েছে বলা যায়, গ্রাফের ট্রেন্ডের তা দেখা যাচ্ছে এবং সবগুলো সূচক এই মুহূর্তে ঢাকায় নিম্নমুখী। ডিসি ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে 4 পয়েন্ট কমে 6042 পয়েন্টে দাঁড়িয়েছে, ডিএসিএস কমেছে 1 পয়েন্ট, ডিএস30 1 পয়েন্ট কমে 2220 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের পরিমাণ যদিও 2 ঘন্টা হবার আগেই আমরা দেখতে পাচ্ছি যে 1000 কোটি টাকা ছাড়িয়েছে, এই মুহূর্তে 1006 কোটি টাকার কিছু বেশি শেয়ার হাতবদল হয়েছে। 152টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়ে গেছে 161টির এবং অপরিবর্তিত 50টির দাম। এবং আপনারা যদি গ্রাফের ট্রেন্ডটি লক্ষ্য করেন, 11:30টার পর থেকে কিন্তু বাজার আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর ট্রেন্ডটি দেখা যাচ্ছে, অর্থাৎ আজকেও কিন্তু বাজারে বেশ ওঠানামা আছে। লেনদেনের ভিত্তিতে সকাল থেকে শীর্ষে রয়েছে বেক্সিমকো, এই প্রতিষ্ঠানটির আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা লেনদেনের ভিত্তিতে গতদিন এটি শীর্ষ অবস্থানে ছিল, 200 কোটি টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছিল গতদিন, এখন এরই মধ্যে 145 কোটি টাকার বেশি শেয়ার হাতবদল হয়ে গিয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে ফরচুন 47 কোটি 84 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে সাইফার এবং ইফাদ অটো। বিমা খাতের কোম্পানিগুলোর একটি দাপট গত কয়েকদিন ধরে আমরা দেখছি, আজকেও তাই। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আরিফ ইন্ডাস্ট্রিজ 16 নম্বর অবস্থানে আজকে উঠে এসেছে, 11 কোটি 39 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। শেষ দুটি অবস্থান রূপালী ইন্স্যুরেন্স এবং বিডি ফাইন্যান্সের, এই দুটি প্রতিষ্ঠানেরই 10 কোটি 50 লাখ টাকার আশেপাশে শেয়ারের লেনদেন হয়েছে। আমরা যদি চট্টগ্রামের পুঁজিবাজারে যাই, সেখানেও সব সূচকে নিম্নমুখী প্রবণতা। সিএসি 50 এই মুহূর্তে 4 পয়েন্ট কমে গিয়েছে, বাট চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স কেএসপি এটি কিন্তু সকাল থেকে এক মুহূর্তের জন্য ঊর্ধ্বমুখী হয়নি, এটি 12 পয়েন্ট কমে 17,494-তে দাঁড়িয়েছে। সিএসিএক্স কমেছে 7 পয়েন্ট, সিএসি 30 এটি এই মুহূর্তে ঊর্ধ্বমুখী 15 পয়েন্ট বেড়ে 12,997 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে চট্টগ্রামে এখন পর্যন্ত 37 কোটি 78 লাখ টাকার শেয়ার এবং 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বেড়েছে।
কমে গেছে 126টির, এখানে বেশিরভাগের দাম কমেছে, অপরিবর্তিত 41টির দাম। ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে এই মুহূর্তে শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে বেক্সিমকো। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।